নওরিন আপু আর ফারজানা লিমন আপু, আপনাদের দুইজনের কল করার কথা ছিল। আপনারা দুইজনে আমাকে রেসপন্স করেছিলেন। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কল ব্যাক করতে পারি নাই বা কল দিতে পারি নাই। আশা করি আগামীকাল চেম্বার টাইমে আমি আপনাদের সাথে কথা বলবো এবং কল দিব। আমি বাসায় ঢুকছি 9টা প্রায় 50-এর দিকে। তারপরে হচ্ছে আপনাদের ক্লাসে আসলাম। আমার যে চাচ্চু অ্যাডভোকেট রইসুদ্দিন আহমেদ, উনি আমাকে ডেকে নিয়ে গিয়েছিল ওনার বাসায়, মানে ডিনার করার জন্য। এই জন্য আসলে লেট হয়ে গেল। আর এমনিতেই পারিবারিকভাবে একটু আলোচনা টনা এইসবের কারণে মোটামুটি আমি যে সময়টা আসলে সবার সাথে কন্ট্যাক্ট করি, ওই সময়টা আসলে ওইখানে চলে যাওয়ার কারণে আমি আসলে আপনাদের রেসপন্স করতে পারি নাই। আশা করি বুঝতে পারছেন ফারজানা লিমন আর হচ্ছে নওরিন আপু। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই। আমি তো এই জন্য পারমিশন নিয়ে কল দিই, কারণ কোথায় ব্যস্ত থাকতেই পারেন। এই জন্য আমি আগে মেসেজ দিই যে আপনি ব্যস্ত আছেন কিনা। জি জি জি। আর বাকি যারা আছেন, আপনারা সবাই ভালো আছেন?
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছি। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম, ভালো আছি রুহুল। ইয়েস। আচ্ছা, আপনাদের এই দেওয়ানি কার্যবিধি নিয়ে অনেকেরই মনে হচ্ছে সমস্যা হচ্ছে, তাই তো? কার কার সমস্যা আছে বলেন তো একটু। ভাইয়া আমার আছে। মাওরিন আপু, আপনার কোনটাতে বা কোন দিকে কি মনে হচ্ছে বলেন তো। ভাইয়া ভুলে যাই। এমনি বুঝতে পারেন? ফারজানা লিমন আপুর কি কি মনে হচ্ছে বলেন তো। স্যার আমার মনে হচ্ছে মানে এই যে মানে কোথা থেকে পড়তেছি এখান থেকে ওখানে মানে এই যে ধারাগুলো এলোমেলো করে পড়তেছি, তো মানে আমি কোনটার সাথে কোনটা কানেক্ট করতে পারতেছি না। মানে আমার কাছে খুবই এলোমেলো লাগতেছে। আপনি যখন পড়ান তা মোটামুটি শুনি, কিন্তু তারপরেও অতটা বুঝতেছি না। নিজে পড়তে গেলে আরো এলোমেলো হয়ে যাচ্ছে। আমি এজন্য মানে এই সিকোয়েন্সে পড়তেই পারতেছি না। ও আচ্ছা, আদেশ হচ্ছে 21টা, হচ্ছে আপনারা জানেন যে আদেশ 21-এ বিধি আছে 104টা, বুঝছেন? এখানে এই আদেশটা হচ্ছে আপনাদের মূল সমস্যা করবে। আর এই আদেশটা আমি চেষ্টা করেছি সব থেকে সংক্ষেপে পড়ানোর জন্য, যাতে আপনারা কোনো সমস্যায় না পড়েন। বাকি যে আদেশগুলো আছে বাকি যে আদেশগুলো আছে এই আদেশগুলোতে আপনাদের কিন্তু সমস্যা হওয়ার কথা না। আর লিমিটেড কিছু ধারা আমি পড়াইছি, অনেক বেশি ধারা কিন্তু আপনাদের পড়ানো হয়নি। সিলেবাসটা আমি একদম সংক্ষিপ্ত করে দিয়েছি আপনাদের। আচ্ছা, আপনাদের গতদিন 21 পর্যন্ত শেষ হয়েছিল, আমরা আজকে 22 থেকে শুরু করব। আদেশ 22 থেকে। এখানে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, তো খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। দেখেন, আদেশ 22-এ বলতেছে পক্ষগণের মৃত্যু, পক্ষগণের বিবাহ, আবার অসচ্ছলতা বা দেউলিয়া। একটা মামলা ধরেন ফারজানা লিমন আপু দায়ের করলো, দায়ের করার পরে সে হচ্ছে মারা গেছে, বা তার বিবাহ হয়েছে, বা সে দেউলিয়া হয়ে গেছে, সেক্ষেত্রে এই মামলার কি প্রভাব পড়বে, মামলার কি প্রভাব পড়বে, এইটাই হচ্ছে আলোচ্য বিষয়, হচ্ছে আদেশ হচ্ছে 22-এ। তাহলে এখানে কয়টা বিষয় আসতেছে? একটা হচ্ছে পক্ষগণের মৃত্যু, পক্ষগণের বিবাহ, অসচ্ছলতা ও দেউলিয়া। অসচ্ছলতা ও দেউলিয়া। দেখেন, এখানে পক্ষ বলতে কি বোঝাচ্ছে? বাদী অথবা বিবাদী, যে হোক না কেন, মামলা করার অধিকার বিদ্যমান থাকলে পক্ষগণের মৃত্যুতে মোকদ্দমা বাতিল হবে না। মামলা করার অধিকার, মামলা করার অধিকার বিদ্যমান থাকলে। দেখেন, এই ফারজানা লিমন আপু যদি মারা যায়, মারা গেলে তার ধরে একটা সন্তান আছে। এখন ফারজানা লিমন আপুর যেই প্রপার্টির উপর অধিকার আছে, সেই অধিকার কিন্তু তার সন্তানেরও আছে, সন্তানেরও আছে। তাহলে কি? তাহলে এই ফারজানা লিমন আপু মারা যাওয়ার পরে তার যে সন্তান থাকবে, সেই সন্তান হচ্ছে কি হইতে পারবে? মামলার পক্ষ হইতে পারবে। যদি ফারজানা লিমন আপু যদি বাদী হয় তাহলে বাদী হইতে পারবে, আর যদি বিবাদী হয় তাহলে তার সন্তান বিবাদী হইতে পারবে। এটা হচ্ছে আপনার মামলার যদি কোনো পক্ষ মারা যায় সেক্ষেত্রে বিধান। এখন দেখেন যে কোনো মামলাতে, কোনো একটা মামলাতে বাদীকে বিবাদী আর বিবাদীকে বাদী, এটাও কিন্তু করা হয়। একটা মামলা ধরেন যে দায়ের করেছে ফারজানা লিমন, আর ফারজানা লিমন হচ্ছে বাদী আর বিবাদী হচ্ছে লতিফ ভাই। এখন মামলার প্রেক্ষাপটে এখন আপনার কি হইল? বাদীকে বিবাদী করা হচ্ছে, বিবাদীকে বাদী করা হচ্ছে, এটা কিন্তু করা যায়। তা যখন এটা হচ্ছে, এটা হওয়ার পরে এইটা হওয়াকে বলা হচ্ছে কাইকুমার মামলা।
বা কাইকোমার। এই যে কাইকোমার, এইটুকু শুধু আপনারা মনে রাখবেন যে বাদীকে বিবাদী আর বিবাদীকে বাদীভুক্ত এই যে করাকে, এটাকে বলা হচ্ছে আপনার, এটাকে কাইকোমার বলা হয়। আর কাইকোমার মামলা বা কাইকোমার মামলা কত ধারাতে বলা হয় বা কত আদেশে, এটা হচ্ছে আদেশ 22-এ। এটা গেল, জাস্ট আমি এটুকু আলোচনা করলাম। কাইকোমার সুটটা আমি আবার আলোচনা করব। দেখেন, যে ক্ষেত্রে কতিপয় বাদী বিবাদীর মৃত্যুবরণ করে এবং মোকদ্দমার অধিকার উদ্ভব হলে পদ্ধতি। দেখেন, একটা মামলাতে অনেকগুলো বাদী থাকতে পারে, অনেকগুলো বিবাদী থাকতে পারে। এই বাদী এবং বিবাদীর মধ্যে যদি একজন বাদী মারা যায়, তাহলে সেই মামলা কি হবে না, বাতিল হবে না। কারণ অন্যান্য বাদী জীবিত আছে বা অন্যান্য বিবাদী জীবিত আছে। জীবিত যদি থাকে তাহলে মামলাটা বাতিল হবে না, বা মামলার কার্যক্রম কি হবে, চলমান থাকবে। তারপর দেখেন, কতিপয় বাদীর একজন বা একমাত্র বাদীর মৃত্যু হলে কার্যপদ্ধতি। ধরেন যে একটা মামলাতে শুধুমাত্র একজন বাদী আছে, একটা মামলাতে একজন বাদী আছে, সে একজন বাদী হলো কি হলো, মারা গেল। সেক্ষেত্রে পদ্ধতি কি? একাধিক বাদীর মধ্যে একজন মারা গেলে পরে জীবিতদের মধ্যে মামলা করার অধিকার বিদ্যমান না থাকলে মামলা হচ্ছে বাতিল হয়ে যাবে। মূল কথাটা হচ্ছে যে বাদী কয়জন, যদি একাধিক থাকে, একাধিক বাদীর মধ্যে একজন যদি মারা যায় এবং বাদ বাকি যারা অন্যান্য বাদী আছে তাদের যদি মামলা করার অধিকার বিদ্যমান থাকে, অন্যান্য যারা বাদী আছে তাদের যদি মামলা করার অধিকার বিদ্যমান থাকে, তাহলে হচ্ছে মামলাটা চলমান থাকবে। আর যদি মামলা করার অধিকার বিদ্যমান না থাকে, তাহলে মামলাটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। আর হচ্ছে যদি একমাত্র বাদী থাকে, বাদী যদি একজন থাকে, তাহলে মামলা করার অধিকার বিদ্যমান থাকলে বাদীর পক্ষে তার বৈধ যে প্রতিনিধি আছে, তার সন্তান হইতে পারে, তার হাজব্যান্ড হইতে পারে, বা অন্য কোনো ব্যক্তি তার প্রতিনিধি হইতে পারে। এরকমের যদি কোনো ব্যক্তি যদি আপনার কি হয়, মামলার পক্ষ হয়, তাহলে মামলা চলমান থাকবে। তাহলে আপনাদের মূল কথা হচ্ছে যে বাদী বিবাদী যে কয়জনই থাকুক না কেন, যে কয়জনই বাদী থাকুক না কেন, এক বা একাধিক যতজনই থাকুক না কেন, যখন মামলা করার অধিকার বিদ্যমান থাকবে, মামলা করার অধিকার যখন অন্যান্য ব্যক্তির বিদ্যমান থাকবে, তখন হচ্ছে মামলাটা বাতিল হবে না। আর যখন মামলা করার অধিকার বিদ্যমান থাকবে না, তখন হচ্ছে মামলাটা বাতিল হয়ে যাবে বা অ্যাবেট হয়ে যাবে। এইটুকু বুঝতে পারছেন? যদি না বুঝেন তাহলে আমাকে বলেন। যে বাদী এক বা একাধিক যতজনই থাকুক না কেন, যদি একজন যদি মারা যায় এবং অন্যান্য বাদী যদি মামলা করার অধিকার বিদ্যমান থাকে, তাহলে মামলাটা চলবে। আমি আরেকটু সংক্ষেপে বলতেছি এবং সহজ করে, যে বাদী বিবাদী যতজনই থাকুক না কেন, যদি একজন মারা যায় এবং অন্যান্য যারা আছে, প্রতিনিধি হোক বা অন্যান্য বাদী হোক, তাদের যদি মামলা করার অধিকার বিদ্যমান থাকে, তাহলে মামলাটা এবেট হবে না। এবেট মানে হচ্ছে বাতিল, ABATE, এবেট। এবেট মানে হচ্ছে বাতিল। তাহলে মামলাটা বাতিল হবে না। আর যদি অন্যান্য যারা বাদী থাকবেন, এদের মধ্যে যদি মামলা করার অধিকার বিদ্যমান না থাকে, তাহলে মামলাটা বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট বা এটা হচ্ছে মূল কথা। এখন এটা বুঝতে পারেন না, এরকমের কেউ আছেন? বা যদি মনে করেন, আমি আবার বলতেছি, আর আমি একটু পরে জয়েন করছি স্যার, আর একটু দিবেন, একটু বাইরে গেছিলাম তো স্যার, আসলাম, জয়েন করলাম। আর একটু প্লিজ আর একটু রিপিট করেন স্যার। হ্যাঁ, দেখেন যে একটা মামলা একজন ব্যক্তি দায়ের করার পরে, একটা সিভিল মামলা চলে হচ্ছে আপনার 20 বছর, 30 বছর, 40 বছর, এরকমের চলে। এর মধ্যে বাদী মারা যায় না? বাদী তো মারা যায়, বিবাদীও মারা যায়। এখন এই বাদী বিবাদী কেউ যদি একজন মারা যায়, তাহলে তাদের একটা মামলাতে একজন বাদী থাকে না, একাধিক বিবাদী থাকে, একাধিক বাদী থাকতে পারে। এখন যে ব্যক্তি মারা গেছে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে অন্যান্য যারা থাকলো, তার প্রতিনিধি, অন্যান্য বিবাদী বা অন্যান্য বাদী, এদের যদি ওই মামলা করার, ওই মামলাটা চলমান রাখার বা মামলার ওই সম্পত্তির যদি অধিকার থাকে, মামলা পরিচালনা করার, মামলার বাদী হওয়ার, মামলার বিবাদী হওয়ার যদি অধিকার থাকে, অধিকার বিদ্যমান থাকে, তাহলে মামলাটা বাতিল হবে না। আর যদি এই অধিকারটা না থাকে, তাহলে হচ্ছে মামলাটা বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা, যে যখন অধিকার থাকবে, যখন মামলার
করার বা মামলাটা পরিচালনা করার অধিকার বিদ্যমান থাকবে। সে অন্যান্য বাদী হোক, বিবাদী হোক বা প্রতিনিধি হোক, যাদেরই হোক না কেন, তাদের আপনার এই অধিকারটা বিদ্যমান থাকলে মামলা বাতিল হয়ে যাবে না, আর অধিকার না থাকলে মামলা বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট, এটা হচ্ছে Okay, মূল sir. কথা। ওকে স্যার। ঠিক আছে। আর এখানে যদি আপনার একমাত্র বাদী থাকে, একমাত্র বাদী থাকলেও সেই একই কথা। তার যদি কোনো বৈধ প্রতিনিধি থাকে, সেই বৈধ প্রতিনিধির যদি অধিকার বিদ্যমান থাকে, তাহলে সে মামলাটা পরিচালনা করতে পারবে। এটা হচ্ছে আপনার বিধি 1, 2, 3। এটা হচ্ছে আদেশ হচ্ছে 22। আদেশ হচ্ছে 22। এখানে হচ্ছে পক্ষগণের মৃত্যু, পক্ষগণের বিবাহ, পক্ষগণের দেউলিয়া, যদি এইগুলো হয় তাহলে সেক্ষেত্রে মামলার ফলাফল কী হবে? মামলাটা কি বাতিল হয়ে যাবে? মামলাটা কি একদম কি আপনার ভ্যানিশ হয়ে যাবে বা এবেট হয়ে যাবে কি না? আমরা এই যে মামলা এবেট হওয়ার বিষয়টা কত আদেশে পড়েছিলাম, সরি কত ধারাতে পড়েছিলাম? ফৌজদারি কার্যবিধির, বলেন তো কত ধারাতে? ফৌজদারি কার্যবিধির কত ধারাতে মামলা এবেট হওয়া পড়েছিলাম বলেন তো? কারো মনে আছে? 400 বলেন। 431। হ্যাঁ, একদম কাছাকাছি গেছেন। 429 আর হচ্ছে 30 মেবি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে মামলা এবেট হওয়া হচ্ছে মামলাটা বাতিল হয়ে যাওয়া। মামলা বাতিল হয়ে যাওয়া, এখন মামলাটা বাতিল হবে কি না এটা বলা হচ্ছে। তারপরে দেখেন, এই যে আমরা বাদীর যেটা বললাম, বিবাদীর ক্ষেত্রে হচ্ছে একই কথা। যদি হ্যাঁ, বাদী, বাতিল হওয়ার পণ্ড হওয়া একই কথা না? হ্যাঁ একই কথা। দেখেন, আহ, আমি একটু আগে বলেছিলাম বাদীকে বিবাদী আর বিবাদীকে বাদী করার যে আপনার যে মামলাটা, এটাকে বলা হচ্ছে কি কায়কুমার মামলা। এখানে আপনার বাদীকেও, বাদী অন্তর্ভুক্ত হওয়া বা বিবাদী অন্তর্ভুক্ত হওয়াও এটা হচ্ছে কায়কুমার অন্তর্গত হবে। ঠিক আছে। এটা হচ্ছে আপনার বলা হচ্ছে আদেশ হচ্ছে 22-এ। এই কায়কুমার মামলা কাকে বলে, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। এখানে কায়কুমার মামলা বলতে এখানে পরবর্তীতে অপশনে থাকবে হচ্ছে বাদীকে বিবাদী, বিবাদীকে বাদী বা পক্ষকে অন্তর্ভুক্তকরণ, এই ধরনের প্রশ্ন থাকতে পারে, এই ধরনের অপশন থাকতে পারে। তাহলে পক্ষভুক্তকরণ, বাদীকে বিবাদী, বিবাদীকে বাদী, এই ধরনের যে অপশনটা থাকবে সেটা হবে কি কায়কুমার মামলার উত্তর। ঠিক আছে। এটা আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে পড়বেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এবং এটা ভাইভাতেও এই জায়গা থেকে প্রশ্ন আসে। তারপরে বিধি হচ্ছে 6-এ যাবেন। এখানে শুনানির পরে মৃত্যু হওয়ার কারণে কোনোরূপ বাতিল হবে না। মানে কোনো মামলা যদি শুনানি একবার হয়ে যায়, সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় বা রায় ঘোষণার পূর্ব মুহূর্তে আর্গুমেন্টের সময়, তখন হচ্ছে কোনো মামলা বাতিল হবে না। এটা হচ্ছে বলা হচ্ছে আদেশ 22-এর বিধি হচ্ছে 6-এ, এটা একটু মনে রাখবেন। তারপরে দেখেন বিধি হচ্ছে 7-এ যাবেন। সাথে হচ্ছে মহিলা পক্ষের বিবাহের ফলে কোনো মামলা বাতিল হবে না। এই যে যদি কোনো পক্ষের যদি বিবাহ হয়, বিবাহর কারণে কোনো মামলা বাতিল হবে না, এটা একদম সাধারণ সেন্স থেকে আপনারা জানেন যে একজন ব্যক্তির বিবাহ হইতেই পারে, এটা হচ্ছে তার অধিকার। এই অধিকার যখন থাকে তখন তো আপনার এই বিবাহের কারণে মামলা বাতিল হতে পারে না। কারণ কি, এই প্রশ্নটা এরাইজ হয়েছে কেন? এই প্রশ্নটা এরাইজ হওয়ার কারণ হচ্ছে যে এই মামলাটা তৈরি হয়েছিল আপনার 1908 সালে। 1908 সালে তখনকার এই আমাদের সোসাইটি ব্যবস্থা আর বর্তমান সোসাইটি ব্যবস্থা এক না। তখন কিন্তু মেয়েদেরকে মানুষ বলেই গণ্য করা হইতো না। আর যখন তারা শ্বশুর বাড়ি চলে যাবে তখন হচ্ছে তাদের তো আরও বেশি আপনার ব্যক্তির স্বাধীনতা যেটা, সেটা তাদের মধ্যে থাকতো না। সো এই ধরনের প্রশ্ন হচ্ছে অনেক ধরনের আপনার এরাইজ হইতো। এই কারণে হচ্ছে কি হইল, যে এখানে আইনেই বিধান করে দিল যে কোনো ব্যক্তির বিবাহের কারণে বা কোনো মহিলার বিবাহের কারণে মামলা বাতিল হবে না। তারপর দেখেন যে বিধি হচ্ছে 8-এ,
যে যখন বাদীর দেউলিয়া বা অসচ্ছলতা মামলা বাতিল বা বাধা হয়, দেখেন বাদীর যদি দেউলিয়া হয় তাহলে মামলা বাতিল করবে না যদি বাদীর শর্ত নিয়োগী বা অ্যাসিনিউ বা রিসিভার মামলা চালাতে পারে। এই যে দেখেন বাদী যদি দেউলিয়া হয়ে যায় তাহলে মামলাটা বাতিল হবে না, বাতিল হবে না। কোন শর্তে বাতিল হবে না? যখন এই বাদীর কোনো শর্ত নিয়োগী বা রিসিভার মামলাটা কি করতে পারে? পরিচালনা করতে পারে। তারপর দেখেন শর্ত নিয়োগ বা রিসিভার মামলা চালু রাখতে বা জামানত দিতে ব্যর্থ হলে তখন বিবাদী বাদীর অসচ্ছলতার অজুহাতে মামলা খারিজ করার জন্য আবেদন করতে পারে। এটা হচ্ছে কি করবে? বিবাদী আবেদন করবে। তাহলে যদি আপনাদের পরীক্ষাতে আসে যে কোনো মামলার বাদী যদি দেউলিয়া হয়ে যায় তাহলে মামলাটা কি হবে? মামলাটা কি বাতিল হয়ে যাবে নাকি বাতিল হবে না? আপনারা কি উত্তর করবেন? আর দেউলিয়া বলতে কি বোঝায়? দেউলিয়া বলতে কি বোঝায়? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কোনো বাদী যদি আপনার দেউলিয়া হয়ে যায় মানে তার আর কোনো সম্পত্তি নাই বা যা আছে ওটা দিয়ে আপনার এই যে তার পরিধেয় বস্ত্রাদি বা হ্যাঁ, সর্বমূল্যে নিঃস্ব হয়ে যাব। হ্যাঁ, যদি আপনার 5,000 টাকার কম সম্পত্তি থাকে এরকমের কোনো ব্যক্তি, সেটাকে বলা হচ্ছে আপনার নিঃস্ব ব্যক্তি। আর নিঃস্ব ব্যক্তি আর দেউলিয়া হচ্ছে আলাদা জিনিস। এখানে ইনসলভেন্সি এটা বলা হচ্ছে মানে তার আর কোনো সম্পত্তি অবশিষ্ট নাই। এই যে অনেকে আছে আপনার ব্যাংক থেকে লোন টোন নেওয়ার পরে অনেক টাকা লোন টোন নাই, 2,000 কোটি হ্যান কোটি, তো আপনার অনেক টাকা লোন নাই, লোন নিয়ে আপনার ওইটা বিভিন্নভাবে আপনার ট্রান্সফার করে পরবর্তীতে নিজেকে দেউলিয়া ঘোষণা করে। এরা মাত্র আসলে যে বড়লোক মানুষরা যারা আছে, কোটি কোটি টাকার মানুষ যারা, মিলিয়ন মিলিয়ন ডলারের মানুষ যারা, তারা আসলে এই কাজগুলো করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, দেখা যাবে যে সালমান এফ রহমান কোন সময় হচ্ছে আপনার নিজেকে দেউলিয়া ঘোষণা করে দেয়, তার তো ঠিক ঠিকানা নাই। ঠিক আছে, এখন মানে আওয়ামী লীগ সরকার থাকতেও সে হচ্ছে আপনার দেউলিয়া ঘোষণা করে দিলে কিছুই করার ছিল না, কারণ সে কিন্তু অসংখ্য টাকা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে বা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে নিছে। এখন তার ওই যে প্রপার্টি ওইগুলো তো তার নামে রাখে নাই, রাখছে হয়তো তার স্ত্রীর নামে, তার সন্তানের নামে বা তার অন্য কোনো রিলেটিভের নামে। ঠিক আছে, তা এই যে দেউলিয়া হওয়ার পরে তার যদি কোনো শর্ত নিয়োগী বা রিসিভার যদি মামলা চালাতে পারে তাহলে মামলাটা কি হবে না? বাতিল হবে না। তাহলে এখানে আপনাদের জেনারেল যদি প্রশ্ন আসে যে এই দেউলিয়াত্ব বা অসচ্ছলতার কারণে মামলা বাতিল হবে কি না, আপনারা কি উত্তর করবেন? যে বাতিল হবে না। আর এটা যদি রিটেনের প্রশ্ন হয় তাহলে কি করবেন? যে হ্যাঁ, বাতিল হবে না যদি শর্ত নিয়োগী বা রিসিভার যদি মামলা পরিচালনা করতে পারে। ঠিক আছে, বা অপশনেও যদি এরকমের থাকে তাহলে আপনারা কি করবেন? যে বাতিল হবে না, শর্ত হচ্ছে যদি বাতিল হবে না যদি এই শর্ত নিয়োগী বা রিসিভার যদি মামলা চালাইতে পারে। এটা হচ্ছে আপনার মূল কথা। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। এর বাইরে তো আর আপনার প্রশ্ন কি হবে বলেন? আমি এই যে 22 আদেশ 22 যেটা পড়াইলাম, এখানে তো আপনার খুবই সিম্পল প্রশ্ন। এখন কিন্তু কথা হচ্ছে যে আইনটা হচ্ছে বড় আপনাদের কাছে নতুন মনে হচ্ছে। তো আপনারা যদি বারবার না পড়েন, দেওয়ানি কার্যবিধি হচ্ছে আপনাদের পুরো আইনের যতগুলো আইন আছে তার মধ্যে সবথেকে কঠিন আইন। এখন আপনাকে আমি সহজ করে দিলাম, আপনি যদি সেই সহজ করে না নেন, যদি কঠিন কমপ্লেক্স করে ফেলেন তাহলে তো আসলে বোঝা খুব মুশকিল হয়ে যাবে, বোঝা খুবই মুশকিল হয়ে যাবে। সেই জন্য আপনারা যত সম্ভব আইনটাকে সিম্পল করে নেবেন। সিম্পল করে নিয়ে আমি যেভাবে বলতেছি বা যেভাবে পড়াচ্ছি এইভাবে আর কি আপনারা পড়বেন। বিধি হচ্ছে 9 চলে যাবেন। এখানে হচ্ছে মামলা যদি বাতিল হয় বা খারিজ করে দেয় সেক্ষেত্রে ফলাফল, মামলা যদি বাতিল হয়ে যায়, মামলা যদি খারিজ করে দেয় সেক্ষেত্রে ফলাফল, কি ফলাফল আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এখানে আলোচ্য বিষয়টা হচ্ছে যে নতুন করে মামলা দায়ের করা যাবে না। এই যে আপনার যে যদি আপনার এই বাদী বা বিবাদীদের মৃত্যুর কারণে যদি আপনার মামলা যদি কি হয়ে যায়, যদি খারিজ হয়ে যায় বা বাতিল হয়ে যায় তাহলে নতুন করে মামলা দায়ের করা যাবে না। নতুন করে মামলা দায়ের করা যাবে না। বাদী বা মৃত বাদীর বৈধ প্রতিনিধি বাতিল বা খারিজ আদেশ রদ করার জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র এই খারিজ বা আপনার বাতিলের খারিজ অথবা আপনার এই বাতিল এটা রদ করার জন্য আবেদন করতে পারবেন। কে করতে পারবেন? বৈধ প্রতিনিধি। এরা কি করতে পারবেন? হচ্ছে আপনার
এই যে মামলা খারিজ করে দিল, বাতিল করে দিল, এই খারিজ বা বাতিল এইটা হচ্ছে আপনার রদ করার জন্য কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। যদি যথেষ্ট কারণে বাধাগ্রস্ত হয়েছিল তাহলে আদালত কি করতে বাতিল খারিজ আদেশ রদ করতে পারবেন। এখানে তামাদির যে আপনার যে বিধান আছে যে 4 আর হচ্ছে 5 ধারার এটা প্রযোজ্য হবে। তারপর দেখেন এই যে খারিজ আদেশ বাতিলের যে আবেদন করবেন বা বাতিলের আদেশ রদ করার জন্য আবেদন করবেন, এখানে এই বিধি হচ্ছে 9 কতে এখানে সরাসরি খারিজ বা বাতিল আদেশ রহিতকরণের আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে আপনার এই খারিজ বা আপনার বাতিল যদি করা হয়, খারিজ বা বাতিলের তারিখ থেকে 60 দিনের মধ্যে আইনগত প্রতিনিধি বাতিল বা খারিজ রহিতকরণের আবেদন করলে আদালত বিলম্ব এড়ানোর জন্য অথবা বিচার ত্বরান্বিত করার জন্য সাক্ষ্য উপস্থাপনের নির্দেশ না দিয়ে সরাসরি রহিত করতে পারবেন। এখানে বাদীকে হচ্ছে আপনার 3000 টাকা পর্যন্ত খরচ দিতে হবে। এখানে বাদীকে 3000 টাকা খরচ প্রদান করতে হবে। এখানে কি করতে হবে, বিলম্ব এড়ানোর জন্য আর হচ্ছে আপনার বিচার ত্বরান্বিত করানোর জন্য সরাসরি কি করতে পারবে, এই খারিজ আর বাতিল আদেশ রদ করে দিতে পারবেন। এই খারিজ আর খারিজ বা বাতিল আদেশ রদের জন্য আবেদন করতে হবে সরাসরি কত দিনের মধ্যে আবেদন করতে হবে বলুন তো? 60 দিনের মধ্যে। স্যার। হ্যাঁ, এই যে 60 দিনের মধ্যে হচ্ছে আপনার খারিজ বা বাতিলের যে আদেশ আছে এই আদেশটা রদ করার জন্য কি করবেন, আবেদন করবেন। কি সরাসরি খারিজ বা আপনার হচ্ছে বাতিল আদেশ রদ করার জন্য আবেদন করবেন। কত দিনের মধ্যে? 60 দিনের মধ্যে। খরচ দিবেন কত টাকা? 3000 টাকা খরচ দিবেন, 3000 টাকা। এখানে হচ্ছে আপনার যে দুইটা প্রশ্ন এখানে চলে আসলে, একটা হচ্ছে আপনার 60 দিনের মধ্যে আবেদন করতে হবে। আপনারা জানেন যে সাধারণত বেশিরভাগ আবেদন হচ্ছে আপনার 30 দিনের মধ্যে করতে হয়, কিন্তু এই জায়গার যে আবেদন আছে এটা হচ্ছে আপনার 60 দিনের মধ্যে করতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটু ডিফারেন্স। সো এটা হচ্ছে আপনার একটু বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেল। এখান থেকে আপনার প্রশ্ন আসলে পারে ভুল করার সম্ভাবনা বেশি থাকে। তো যেখানে ভুল করার সম্ভাবনা সেখানে একটু বেশি করে পড়বেন। তো এইটা যেহেতু গুরুত্বপূর্ণ, বেশি করে পড়া ফরজ হয়ে যায়। আর এখানে হচ্ছে 3000 টাকা পর্যন্ত খরচ দিতে হবে। কত টাকা? 3000 টাকা খরচ দিতে হবে। এই হচ্ছে আপনার এখান থেকে কি আসবে, এমসিকিউ আসার মতো একটা প্রশ্ন যে 60 দিনের মধ্যে আবেদন করতে হবে আর হচ্ছে 3000 টাকা আপনার কি করতে হবে, খরচ প্রদান করতে হবে। তারপর দেখেন এখানে আরেকটা প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মামলা বাতিলের আদেশ বাতিলের জন্য আবেদন প্রত্যাখ্যান করলে এই যে আপনার এটা কি করা যাবে, আপিল করা যাবে। যেমন ধরেন যে একটা মামলা হচ্ছে কোনো বাদীর মৃত্যুর কারণে মামলাটা খারিজ করে দিয়েছে। মামলাটা যখন খারিজ করে দিল বা বাতিল করে দিল তখন হচ্ছে আপনি এই বাতিল আদেশ রদ করার জন্য আবেদন করলেন। যখন আপনি আবেদন করলেন আপনার আবেদনটা বিচারক কি করেছে, প্রত্যাখ্যান করেছে। বিচারক যখন প্রত্যাখ্যান করেছে তখন আপনি কি করতে পারবেন, এই বিচারকের প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। বিচারকের প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। এটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে দেখেন যে ধরেন মিরাজ একটা মামলা দায়ের করলো, মামলা দায়ের করার পরে কিছুদিন পরে মিরাজ হচ্ছে মারা গেছে। মারা যাওয়ার পরে তারপরে হচ্ছে মিরাজের বৈধ প্রতিনিধি হচ্ছে আপনার রুহুল আমিন, বৈধ প্রতিনিধি। পরবর্তীতে মিরাজের যে মামলা বাতিল করেছে রুহুল আমিন হচ্ছে ওই মামলা বাতিলের যে আদেশ ছিল ওটা রদ করার জন্য আবেদন করেছে। রদ করার জন্য আবেদন করলে ওই রদ করার আবেদনটা বিচারক হচ্ছে রুহুল আমিনের ওই রদ করার আবেদনটা বিচারক কি করেছে, প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করে দিয়েছে। তখন রুহুল আমিন কি করতে পারবে, বিচারকের ওই রিজেক্ট আদেশের বিরুদ্ধে হচ্ছে রুহুল আমিন হচ্ছে আপিল করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে বলা হচ্ছে বিধান। ঠিক আছে, এটা গেল। এটা হচ্ছে আপনার আদেশ হচ্ছে 22টা আপনার মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ, আপনারা একটু 3 স্টার দিয়ে রাখবেন। এই আদেশ 22টা আপনাদের মূলত আসলে আমার মনে হয় না যে আপনাদের আদেশ 22 থেকে আর কোনো সমস্যা হওয়ার কথা আছে। তবে দেখেন সব কথা কিন্তু আমি যেভাবে বলতেছি বইয়ে কিন্তু এভাবে হুবহু থাকবে না, আপনারা আমার কথা বইয়ে হুবহু পাবেন না বা কোনো নোটেও পাবেন না। যখন আপনারা পাচ্ছেন না তখন হচ্ছে আপনারা একটু ডিফারেন্স দেখতেছেন, তখন আপনাদের মাথার মধ্যে একটু ঘুরায় যাইতে পারে। তখন হচ্ছে আপনারা কি করবেন, ওই বইয়ের যত কিছুই লেখা থাকুক না কেন আমি যেটা বলতেছি এটা হচ্ছে মূল কনসেপ্ট।
এই মূল কনসেপ্টকে ধরে আপনার কি করতে হবে, সেই আদেশটা হলো আপনার বুঝতে হবে। যখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি এই অনেক কথাগুলোর মধ্য থেকে আপনি অল্প একটু কথা বের করে নিয়ে আসতে পারবেন, জিস্ট কথা বের করতে পারবেন, তখনই কিন্তু আপনার মোটামুটি প্রস্তুতি পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এই কাজগুলো করবেন, কারণ একটা বইয়ে অনেক বিস্তারিত লেখা থাকে। ঠিক আছে, এবার আমরা চলে যাব হচ্ছে আপনার আদেশ হচ্ছে 23-এ। আদেশ 23-এ দেখেন, এখানে বলা হচ্ছে মামলা প্রত্যাহার বা মীমাংসা। মামলা প্রত্যাহার এবং মীমাংসা, মামলা প্রত্যাহার এবং মীমাংসা, উইথড্রয়াল আর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। দেখেন, মামলা প্রত্যাহার বা দাবির আংশিক পরিত্যাগ। দেখেন, মামলা দায়েরের পর যে কোনো সময় বাদী কি করতে পারে, মামলা প্রত্যাহার করতে বা দাবির আংশিক পরিত্যাগ করতে পারে। আদালতের অনুমতি লাগবে না, তবে অন্যান্য বাদী বা একাধিক বাদী থাকলে তাদের অনুমতি ছাড়া মামলা প্রত্যাহারের অনুমতি দিবে না। দেখেন, এই মামলা প্রত্যাহারের জন্য বাদীর আদালতের কোনো অনুমতির প্রয়োজন নাই। যেমন ধরেন আপনার এই যে নওরিন আপু একটা মামলা দায়ের করছে, নওরিন আপু মামলা দায়ের করছে, পরবর্তীতে নওরিন আপু হচ্ছে মামলাটা কি করলো, প্রত্যাহার করে নেবে। এই প্রত্যাহার করতে আদালতের অনুমতির প্রয়োজন নাই, আদালতের অনুমতি প্রয়োজন নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা মামলা দায়ের করছে আপনার মুক্তা, নওরিন আর হচ্ছে রুকসানা, এই তিনজন হচ্ছে বাদী একটা মামলার। যখন একটা মামলার তিনজন বাদী হচ্ছে, তখন এই শুধু রুকসানা হচ্ছে আপনার কি করতে পারবে না, মামলাটা প্রত্যাহার করতে পারবে না। তখন নওরিন আর হচ্ছে আপনার মুক্তার, এদের অনুমতি লাগবে। এই দুইজনের অনুমতি নিয়ে তারপর হচ্ছে মুক্তা কি করতে পারবে, মামলাটা প্রত্যাহার করতে পারবে, এককভাবে প্রত্যাহার করতে পারবে না। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। এখন ধরেন একটা মামলা আপনি দায়ের করলেন, মামলা দায়ের করার পরে মামলাতে কি আছে, ফর্মাল কিছু ডিফেক্ট আছে। এই ফর্মাল ডিফেক্টের কারণে বা আপনার আনুষ্ঠানিক কিছু ত্রুটির কারণে মামলাটা হচ্ছে পরিচালনা করা যায় না। তখন বিচারক হচ্ছে মামলাটা প্রত্যাহার করে নিতে বলতে পারেন, প্রত্যাহার করে নতুন করে মামলা দায়ের করতে বলতে পারেন। এটা হচ্ছে আপনার জাস্ট সাধারণভাবে একটু মনে রাখবেন। হ্যাঁ, তারপরে দেখেন যে এখানে আমরা গুরুত্বপূর্ণ যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিধিটা এখানে, সেটা হচ্ছে আপনার এই বিধি হচ্ছে 3, কম্প্রোমাইজ অফ সুট বা সোলে ডিগ্রি বা আপোষে ডিগ্রি, সোলে ডিগ্রি। এই যে আপনারা কোর্ট কাছারিতে যতজন দেওয়ানি মামলা পরিচালনা করেন বা যতজন দেওয়ানি মামলা মোটামুটি নিয়ে নাড়াচাড়া করেন, তারা সবাই জানেন যে সোলে ডিগ্রি কাকে বলে। সোলে ডিগ্রি হচ্ছে আপনার উভয় পক্ষ আপোষ করার ভিত্তিতে যে ডিগ্রি প্রদান করেন বিচারক, সেটাকে বলা হচ্ছে সোলে ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে সোলে ডিগ্রি। দেখেন, একটা মামলা দায়ের করার পরে প্রথমেই কি করবেন, বিবাদীকে সমন দিবেন। সমন দেওয়ার পরে বিবাদী যখন লিখিত জবাব দাখিল করবেন, এই বিবাদী লিখিত জবাব দাখিল করার পরে বিচারক প্রথম শুনানিতে মোটামুটি শুনবেন। শোনার পরে তখন হচ্ছে উভয় যে পক্ষ আছে, উভয় পক্ষকে মামলাটা নিষ্পত্তির জন্য এডিআরের নিকট পাঠাবেন, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। এই যে এডিআরটা করতে বলবেন, এই এডিআরটা হচ্ছে আপনার এই বাদী এবং বিবাদী উভয় পক্ষ আপনার স্যাক্রিফাইসের মাধ্যমে এই এডিআরটা করবেন। এই এডিআরটাই হচ্ছে আপনার এই যে মূলত হচ্ছে কম্প্রোমাইজ ডিগ্রি। দেখেন, মামলাটা এই যে আপনার সমন দিল, সমন দেওয়ার পরে উভয় পক্ষ হাজির হলো, হাজির হওয়ার পরে তারপরে হচ্ছে কি করা হচ্ছে, আপনার উভয় পক্ষে শুনতেছে, শোনার পরে তখন হচ্ছে আপনার একটা সিদ্ধান্ত উপনীত হচ্ছে। এখন একটা সিদ্ধান্ত উপনীত হইতে হয়, মামলা তো আর শুধু শুধু করে নাই, মামলা তো শুধু শুধু করে নাই, আপনার বিরোধ আছে বলেই তো করছে। এখন উভয় পক্ষ যদি স্যাক্রিফাইস না করে, সার যদি না দেয়, তাহলে মামলাটা রান করা সম্ভব না, মামলাটা আপনার ওই সমাধান করা সম্ভব না। সো উভয় পক্ষ আপনার সার দেওয়ার পরে তারপরে একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে তারপরে যে কি হচ্ছে আপনার এই কম্প্রোমাইজের উপর
আপনার কী হবে, একটা ডিগ্রি প্রদান করা হবে। এই ডিগ্রিটা হচ্ছে 16 ডিগ্রি, কনসার্ন ডিগ্রি। এটাকে আবার কনসার্ন ডিগ্রিও বলা হয়, মানে সম্মতির সুলভ ডিগ্রি, মানে সম্মতি নিয়ে ডিগ্রি প্রদান করা। তাহলে দেখেন পক্ষগণ হচ্ছে কি করবে, কম্প্রোমাইজ করবে, সম্পূর্ণ বা আংশিক সমন্বয় করবে, চুক্তি বা আপোষ অনুযায়ী ডিগ্রি দিবেন। পক্ষগণ সন্তুষ্ট হবে, চুক্তি বা আপোষ বা সন্তুষ্টি লিপিবদ্ধ করবেন এবং সন্তুষ্ট অনুসারে লিপিবদ্ধ করবেন। তদন্ত অনুসারে ডিগ্রি প্রদান করবেন, অনুসারে ডিগ্রি প্রদান করবেন, এবং এটাকে বলা হচ্ছে কম্প্রোমাইজ ডিগ্রি অথবা কনসার্ন ডিগ্রি বা 16 ডিগ্রি বা আপোষ ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বিধি হচ্ছে 23, আদেশ হচ্ছে 23, বিধি হচ্ছে 3। এটা হচ্ছে কিন্তু আপনার 3 স্টার দিয়ে রাখবেন। এটা হচ্ছে পরীক্ষাতে আসবে যে কম্প্রোমাইজ ডিগ্রি কত বিধিতে বলা আছে, কত আদেশের কত বিধিতে বলা আছে কম্প্রোমাইজ ডিগ্রি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে দেখেন, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই আদেশের বিরুদ্ধে কি করা যাবে না, কোনো আপিল করা যাবে না, কোনো আপিল করা যাবে না। এখানে কি করা যাবে, এই 16 ডিগ্রি যদি দেয় তাহলে রিভিশন করা যায়। আমরা দেখেছি যে 89 ধারার 89 গ ধারার তে বলা হয়েছে এই আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না, কোনো রিভিশন করা যাবে না। কিন্তু এই যে আপনার আদেশ হচ্ছে 23, বিধি হচ্ছে 3, এর অধীনে যদি কোনো আদেশ দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার আপিল করা যাবে না, কিন্তু রিভিশন করা যাবে, দুইটার মধ্যে একটাকে আপনারা কি করবেন, কম্পেয়ার করবেন। এখানে কি আসতেছে যে এই 89 গ ধারা অনুযায়ী আপনার কি করা যাচ্ছে, আপিল করা যাচ্ছে না, রিভিশনও করা যাচ্ছে না কম্প্রোমাইজ ডিগ্রির ক্ষেত্রে, এডিআর এর ক্ষেত্রে। আর এখানে হচ্ছে কম্প্রোমাইজ ডিগ্রির ক্ষেত্রে আপনার কি করা যাচ্ছে না, আপিল করা যাচ্ছে না, কিন্তু রিভিশন করা যাচ্ছে। এই দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তাহলে আপনারা কি করবেন, সংক্ষেপে মনে রাখবেন যে 89 ধারার অধীন, 89 ক এর অধীন যদি কোনো ডিগ্রি প্রদান করা হয় তাহলে তার বিরুদ্ধে আপিলও করা যাবে না, রিভিশনও করা যাবে না। আর যদি আপনার এই আদেশ হচ্ছে 23, বিধি হচ্ছে 3, এর অধীনে যদি কোনো ডিগ্রি প্রদান করে বা 16 ডিগ্রি দিলে পারে সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র রিভিশন করা যাবে, আর আপিল করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। এটা হচ্ছে আপনারা কি করবেন, একটু সুন্দর করে মেমোরাইজ করার চেষ্টা করবেন। হ্যাঁ সুমন ভাই, 89 এতে হচ্ছে আপিলটা রিভিশন করা যায় না, কিন্তু রিভিউ তো করা যাবে, তাই না ভাই? হ্যাঁ, রিভিউ করা যাবে। রিভিউটা কি, রিভিউটা হচ্ছে যে আদালত আদেশ দিয়ে দেয় সেই আদেশকে আপনার পুনর্বিবেচনা করা বা দেখা যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, আইনগত কোনো ভুল আছে কিনা। ঠিক আছে, যেখানে আপিল করা যায় সেখানেই রিভিউ করা যায়। ঠিক আছে, যেখানে আপিল করা যায় সেখানেই রিভিউ করা যায়। এই কথাটা মনে রাখবেন আপনারা, যে যে ক্ষেত্রে আপিল করা যাবে সেই ক্ষেত্রেই রিভিউ করা যাবে, আর আপিল যদি না করা যায় সেখানে রিভিউ করা যাবে। আর হচ্ছে আপিল রিভিশন কিছু না করা গেলে রিভিউ করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমি পরবর্তী সেশন আপনাদের দ্রুত দিচ্ছি, দ্রুত দিলে পরে আপনারা সবাই একটু দ্রুত আসবেন। ঠিক আছে।